ওয়েস্ট বেঙ্গল এসএলএসটি জিওগ্রাফি মক টেস্ট সিরিজে সকলকে স্বাগত জানাই। আজকের ক্লাসে জিওগ্রাফি মক টেস্ট থেকে বেশ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে। আপনারা যারা রেগুলার বেসিস অধ্যায়ভিত্তিক মক টেস্ট দিতে চান তারা অবশ্যই নিচের নাম্বারে যোগাযোগ করবেন। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্ন। গিভ মি এ ম্যাটার অ্যান্ড আই উইল শো ইউ হাউ টু মেক এ ওয়ার্ল্ড ইট। এই উক্তিটি যিনি দিয়েছেন, মানে আমাকে একটি বস্তু দাও আর আমি দেখাবো এটি তোমাদের কিভাবে এটা একটা পৃথিবীকে তৈরি করে। এই উক্তিটি যিনি দিয়েছেন তিনি হলেন ইমানুয়েল কান্ট। জেমস জিন্স, লা প্লাস সবগুলোই সঠিক। এখানে সঠিক উত্তর হবে অপশান নাম্বার ক, ইমানুয়েল কান্ট এই উক্তিটি দিয়েছিলেন। ইমানুয়েল কান্ট একজন জার্মান দার্শনিক ছিলেন, যিনি 1755 সালে তার মহাজাগতিক তত্ত্বে পৃথিবীসহ সৌরজগতের উৎপত্তির ব্যাখ্যা দেন, এবং এই পৃথিবীসহ সৌরজগতের উৎপত্তির ব্যাখ্যা দিতে গিয়ে তিনি এই বক্তব্যটি করেছিলেন। এবং ইমানুয়েল কান্টের যে মতবাদ, সেই মতবাদটিকে নিহারিকা মতবাদও বলা হয়। আর জেমস জিন্স পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত জোয়ারি মতবাদ বা টাইডাল হাইপোথিসিস দিয়েছেন। জোয়ারি মতবাদ বা টাইডাল হাইপোথিসিস দিয়েছিলেন। লাপ্লাস 1796 সালে তার এক্সপ্লোজেশন অফ দ্য ওয়ার্ল্ড সিস্টেম গ্রন্থে পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত তথ্য দেন। তাহলে এখানে সঠিক উত্তর হবে ইমানুয়েল কান্ট। নেক্সট, নিম্নোক্ত যেটি সঠিক তথ্য নয়। এখানে 4টি অপশান রয়েছে, তার মধ্যে যেটি সঠিক তথ্য নয়। হ্যারল্ড জেফ্রিজ মহাদেশীয় সঞ্চরণ সম্পর্কে সর্বপ্রথম চিন্তা করেন। মহাসঞ্চরণ ধারণাকে মতবাদ হিসাবে প্রতিষ্ঠিত করেন এ ওয়েগনার বলতে এখানে আলফ্রেড ওয়েগনার। আটলান্টিকের 2 উপকূলের মিল প্রথম লক্ষ্য করেন ফ্রান্সিস বেকন। সবগুলোই সঠিক। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, হ্যারল্ড জেফ্রিজ মহাদেশীয় সঞ্চরণ সম্পর্কে সর্বপ্রথম চিন্তা করেন। এই তথ্যটি ভুল রয়েছে। মহাদেশীয় সঞ্চরণ সম্পর্কে সর্বপ্রথম চিন্তা করেছিলেন আব্রাহাম আটিলিউস। কত সালে? 1596 সালে। পরবর্তী, তাহলে এখানে অপশান নাম্বার এ ভুল রয়েছে। মহাসঞ্চরণ ধারণাকে মতবাদ হিসাবে প্রতিষ্ঠিত করেন আলফ্রেড ওয়েগনার, একদম ঠিক রয়েছে। আটলান্টিকের 2 উপকূলের মিল প্রথম লক্ষ্য করেন ফ্রান্সিস বেকন। 1620 সালে তার একটি গ্রন্থ প্রকাশিত হয়েছিল, তার নাম ছিল নোভাম অর্গানাম। এই গ্রন্থে তিনি আটলান্টিকের 2 উপকূলের মিল সম্পর্কে ধারণা দিয়েছেন। নেক্সট, এখানে একটি বিবৃতি এ ও বি এর মধ্যে একটি কোশ্চেন রয়েছে, চলুন দেখে নেওয়া যাক। মেরু অঞ্চলের হ্রদ ও সমুদ্রের জলের লবণতার পরিমাণ কম হয়। অধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে সমুদ্রের লবণতার পরিমাণ কম হয়। এখানে কি রয়েছে? বিবৃতি এ ও বি। এ হচ্ছে বিবৃতি, বি হচ্ছে যুক্তি। উভয়ই সঠিক এবং যুক্তিটি বি হলো বিবৃতির সঠিক ব্যাখ্যা। বিবৃতি ও যুক্তি উভয়ই সঠিক, তবে যুক্তিটি উক্ত বিবৃতিটির সঠিক কারণ বা ব্যাখ্যা নয়। বিবৃতি সঠিক ও যুক্তি মিথ্যা। বিবৃতি সঠিক নয় ও যুক্তি সঠিক। চলুন দেখে নেওয়া যাক। মেরু অঞ্চলের হ্রদ ও সমুদ্রের জলের লবণতার পরিমাণ কম হয়, এই অপশানটি ঠিক রয়েছে। মেরু অঞ্চলের যে হ্রদ রয়েছে বা সমুদ্র রয়েছে, সেখানে কি হয়, বরফ থাকার কারণে এখানে কি হয়, জলের লবণতার পরিমাণটা কম হয়। আবার অধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে সমুদ্রে লবণতার পরিমাণ কম হয়। যেমন নিরক্ষী অঞ্চলে সারা বছর বৃষ্টি হয়, সেই জন্য সারা বছর বৃষ্টি হওয়ার জন্য এখানে সমুদ্রের জলে লবণতার পরিমাণটাও কম হয়। কিন্তু মেরু অঞ্চলের হ্রদ ও সমুদ্রের জলে যে লবণতার পরিমাণ কম, এটার কারণ কিন্তু অধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে সমুদ্রের লবণের পরিমাণ কম হয়, এটা নয়। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? এ ও বি উভয়ই সঠিক, কিন্তু বিবৃতিটি সঠিক কারণ বা ব্যাখ্যা এটি নয়। তাহলে অপশান নাম্বার বি সঠিক উত্তর হবে। নেক্সট, যখন বেশ কয়েকটি ভূমিরূপ শৃঙ্খল যুক্ত হয়ে আকৃতির অবনমিত ভূমিরূপ গঠিত হয় তখন তাকে কি বলে? মানে শৃঙ্খল যুক্ত হয়ে যে আকৃতির ভূমিরূপ গঠিত হয়, অবনমিত ভূমিরূপ গঠিত হয়, তাকে কি বলা হয়? ডোলাইন বলে, উভালা বলে, পলজি বলে, সলিউশন প্যান বলে। এখানে সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, ডোলাইন। নেক্সট, বঙ্গোপসাগর থেকে আরব সাগরের লবণতা বেশি হওয়ার কারণ। বঙ্গোপসাগর থেকে আরব সাগরে যে লবণতা বেশি হয় তার কারণ কি? অধিক উষ্ণতা, স্বল্প বৃষ্টিপাত, উচ্চ বাষ্পীভবন ও মিষ্টি জলের কম প্রবাহ, মিষ্টি জলের অধিক প্রবাহ। বঙ্গোপসাগর থেকে আরব সাগরে লবণতাটা বেশি হয় তার কারণ কি? কারণ এখানে উচ্চ বাষ্পীভবন আর মিষ্টি জলের প্রবাহটা কম হয়। বাষ্পীভবনের সাথে যে লবণতার সম্পর্ক সেটা হচ্ছে সমানুপাতিক। যদি বাষ্পীভবন বেশি হয়, সমানুপাতিক, যদি বাষ্পীভবন বেশি হয় তাহলে কি হবে? লবণতার পরিমাণটাও বেশি হবে। আর যদি বাষ্পীভবন কম হয় তাহলে লবণতার পরিমাণও কম হবে। এরূপ সম্পর্ক রয়েছে বাষ্পীভবনের সাথে লবণতার, যেটাকে বলা হয় সমানুপাতিক সম্পর্ক। আবার মিষ্টি জলের কম প্রবাহ, বঙ্গোপসাগরে কি হয়,
গঙ্গা, সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র, এইরূপ নদী যেগুলো রয়েছে, গোদাবরী, এই সমস্ত বড় নদীগুলো কি হয়েছে, তাদের যে মোহনা সে বঙ্গোপসাগর রয়েছে, ফলে এখানে মিষ্টি জলের সরবরাহটা বেশি হয়। আরব সাগরে সেরকম বড় নদী পতিত হয়নি বলে এখানে লবণতাটা বেশি। তাহলে এই জন্য মিষ্টি জলের কম প্রবাহ থাকার কারণেও লবণতাটা বেশি হয়। নেক্সট, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে গঠন ও ভূমিরূপগতভাবে ভূমিরূপের সঠিক শ্রেণীবিভাগ কোনটি? মহাদেশীয় প্রান্তভাগ, গভীর সমুদ্রের সমভূমি, সামুদ্রিক শৈলশিরা, গভীর সমুদ্র খাদ। অপশান নাম্বার বি মহীসোপান, বৃত্তচাপীয় দ্বীপমালা, গায়ট, সামুদ্রিক মালভূমি। অপশান নাম্বার সি মহাদেশীয় মালভূমি, মহাদেশীয় প্রান্তভাগ, মহাসাগরীয় অববাহিকা মালভূমি, সবগুলোই সঠিক। তাহলে এখানে সঠিক উত্তর হবে মহাদেশীয় প্রান্তভাগের সবচেয়ে প্রথমে দেখা যায় মহাদেশীয় প্রান্তভাগ, তারপর রয়েছে গভীর সমুদ্রের সমভূমি, তারপর সামুদ্রিক শৈলশিরা, তারপর গভীর সমুদ্র খাদ। নেক্সট, নিম্নোক্ত যেটি অসত্য তথ্য, এখানে 4টি অপশন রয়েছে, তার মধ্যে যেটি অসত্য তথ্য বা যেটি সঠিক নয়। স্টুয়ার্ট শার্প 1938 সালে সর্বপ্রথম পুঞ্জিত ক্ষয়ের ধারণা দেন। পুঞ্জিত ক্ষয়ের সবচেয়ে ধীরগামী প্রবাহ হলো শিলা বিসর্পণ, এই অপশানটি ঠিক রয়েছে, এটিও ঠিক রয়েছে। পুঞ্জিত ক্ষয়ের অন্যতম ধারক হলো ভূমির ঢাল, একদম ঠিক। হিমাচল প্রদেশ ভারতের সবচেয়ে বেশি ধসপ্রবণ রাজ্য, এটি ভুল রয়েছে। সবচেয়ে বেশি ধসপ্রবণ রাজ্য হচ্ছে উত্তরাখণ্ড, ভারতের সবচেয়ে বেশি ধসপ্রবণ রাজ্য হলো উত্তরাখণ্ড। নেক্সট, পুঞ্জিত ক্ষয়ের শ্রেণীকে কম থেকে বেশি গতি অনুসারে সাজাতে হবে। যে পুঞ্জিত ক্ষয়গুলো রয়েছে বিভিন্ন প্রকারের, সেগুলো যাদের গতিবেগ কম থেকে বেশি এরূপ সাজাতে হবে। শিলা বিসর্পণ, কর্দম প্রবাহ, লাহার, ধস। লাহার, ধস, কর্দম প্রবাহ, শিলা বিসর্পণ। কর্দম প্রবাহ, শিলা বিসর্পণ, লাহার, ধস। ধস, শিলা বিসর্পণ, কর্দম প্রবাহ, লাহার। তাহলে সব থেকে কম দেখা যায় কিসে? সব থেকে কম রয়েছে শিলা বিসর্পণে, গতি সবচেয়ে কম শিলা বিসর্পণে, তারপর কম কর্দম প্রবাহ, তারপর কম লাহার, এবং তারপরে সবচেয়ে বেশি হচ্ছে ধস। তাহলে এগুলোর মধ্যে সবচেয়ে কম রয়েছে শিলা বিসর্পণে, শিলা বিসর্পণের থেকে বেশি গতি রয়েছে কর্দম প্রবাহের, কর্দম প্রবাহের থেকে বেশি গতি রয়েছে লাহারের, লাহারের চেয়ে বেশি গতি রয়েছে ধসের। তাহলে অপশন নাম্বার এ সঠিক উত্তর হবে। নেক্সট, হিমরেখা বলতে যা বোঝায় না। হিমরেখা বলতে যা বোঝায় না, বরফাচ্ছন্ন অঞ্চলের নিরবিচ্ছিন্ন নিম্নতম প্রান্ত, যাকে হিমরেখা বলে। সারা বছর বরফ জমে থাকা ও যার নিচে বরফ গলে যায় সেই সীমারেখাকেও হিমরেখা বলে। ভূপৃষ্ঠের উপর বরফ গলে যাওয়া ও জমে থাকার মধ্যবর্তী কাল্পনিক রেখা, এখানে লেখা হয়ে গেছে, এটা রেখা হবে, এটাকেও হিমরেখা বলে। তাহলে সঠিক নয় যেটি, সেটি হলো অপশন নম্বর সি। হিমবাহ ও পর্বতগাত্রের ফাটলের যে সীমারেখা সেটাকে বলা হয় র্যান্ডক্লিফট, সেটাকে বলা হয় র্যান্ডক্লিফট। হিমরেখা কি? হিমরেখা আবার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম হয়। যেমন নিরক্ষীয় অঞ্চলে হিমরেখা দেখতে পাওয়া যায় 5200 মিটার উচ্চতায়, আবার হিমালয় পর্বত অঞ্চলে দেখতে পাওয়া যায় 4300 থেকে 4700 মিটার উচ্চতায়, আবার এটা আল্পস পার্বত্য অঞ্চলে দেখতে পাওয়া যায় 2700 মিটার উচ্চতায়, আবার নরওয়ে, সুইডেন এই সমস্ত জায়গায় দেখতে পাওয়া যায় সমুদ্রপৃষ্ঠ থেকে 600 মিটার উচ্চতায়। নেক্সট, ভ্যালি ট্রেন সম্পর্কে নিম্নের যে বক্তব্যটি যথার্থ? হিমবাহ চাপে অবনমিত পৃষ্ঠ, হিমবাহ বাহিত মসৃণ ভূপৃষ্ঠ, হিমবাহ সৃষ্ট সমভূমি হলো ভ্যালি ট্রেন, নদী দ্বারা বিচ্ছিন্ন বহির্দৌত সমভূমিকে বলা হয় ভ্যালি ট্রেন। এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, নদী দ্বারা বিচ্ছিন্ন বহির্ধৌত সমভূমিকে বলা হয় ভ্যালি ট্রেন। নেক্সট, কোন রাজ্যে সবচেয়ে বেশি ল্যাটেরাইট মৃত্তিকা দেখতে পাওয়া যায়? উত্তরপ্রদেশ, বিহার, মেঘালয়, পশ্চিমবঙ্গ। ল্যাটেরাইট মৃত্তিকা সব থেকে বেশি দেখতে পাওয়া যায় মেঘালয়ে। নেক্সট, ভারতের নিম্নোক্ত বন্দরগুলিকে উত্তর থেকে দক্ষিণে সাজাও। এই যে 4টি বন্দর রয়েছে, কাকিনাড়া, মছলিপত্তনম, নাগাপট্টিনম, বিশাখাপত্তনম, এই যে বন্দরগুলো রয়েছে, এই বন্দরগুলোকে উত্তর থেকে দক্ষিণে সাজাতে হবে, মানে নর্থ থেকে সাউথে। তাহলে সবচেয়ে নর্থে কি রয়েছে? সবচেয়ে নর্থে রয়েছে বিশাখাপত্তনম, তারপর রয়েছে কি কাকিনাড়া, তারপর রয়েছে মছলিপত্তনম। এই যে 3টি বন্দর রয়েছে, এই 3টি বন্দরে রয়েছে অন্ধ্রপ্রদেশ রাজ্যে, এবং সর্বোচ্চ দক্ষিণে রয়েছে সেটা হচ্ছে নাগাপট্টিনম। এই নাগাপট্টিনম বন্দরটি রয়েছে তামিলনাড়ু রাজ্যে। তাহলে এখানে কি সঠিক উত্তর হবে? অপশন নাম্বার ডি, 4, 1, 2, 3। নেক্সট, জনসংখ্যা পরিবর্তনের মুখ্য 3 কারণ। যে জনসংখ্যার যে পরিবর্তন হয়, সেই পপুলেশন চেঞ্জ, সেই পপুলেশন চেঞ্জের মুখ্য 3 কারণ হলো জন্ম মৃত্যু বিবাহ, জন্ম মৃত্যু পরিব্রাজন, জন্ম মৃত্যু ও জীবন প্রত্যাশা বা লাইফ এক্সপেক্টেন্সি, সবগুলোই সঠিক। এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, জন্ম মৃত্যু পরিব্রাজন। জন্মহার, মৃত্যুহার আর পরিব্রাজনের কারণে জনসংখ্যার পরিবর্তন হয়। নেক্সট,
জাতীয় উদ্যান সম্পর্কিত সঠিক জোড়া নয় যেটি। গিন্ডি তামিলনাড়ু, এখানে স্পেলিং মিস্টেক আছে। ভগবান মহাবীর জাতীয় উদ্যান বিহার, বালপক্রম মেঘালয়, কুনু মধ্যপ্রদেশ। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, ভগবান মহাবীর। এটা রয়েছে গোয়াতে। নেক্সট, জলের অপচয় বেশি থেকে কম অনুসারে জলসেচ পদ্ধতিকে সাজাও। মানে যখন জল সেচ করা হয় তখন কি হয়, জলের বিভিন্ন রকম পদ্ধতি রয়েছে। এখানে বলছে যেখানে জলের অপচয় বেশি হয়, বেশি থেকে কম অনুসারে জলসেচ পদ্ধতিকে সাজাতে হবে। বিন্দু পদ্ধতি, ফোয়ারা পদ্ধতি, মুক্ত বন্যা পদ্ধতি, বলয় পদ্ধতি। অপশান নাম্বার বিতে রয়েছে বলয় পদ্ধতি, বিন্দু পদ্ধতি, ফোয়ারা পদ্ধতি, মুক্ত বন্যা পদ্ধতি। অপশান নাম্বার সি এ রয়েছে মুক্ত বন্যা পদ্ধতি, বলয় পদ্ধতি, ফোয়ারা পদ্ধতি, বিন্দু পদ্ধতি। অপশান নাম্বার ডিতে রয়েছে ফোয়ারা পদ্ধতি, বিন্দু পদ্ধতি, বলয় পদ্ধতি, মুক্ত বন্যা পদ্ধতি। তাহলে এখানে সবচেয়ে বেশি জলের অপচয় হয়, এক সেকেন্ড, সবচেয়ে বেশি জলের অপচয় হয় সেটি হচ্ছে মুক্ত বন্যা পদ্ধতি। মুক্ত বন্যা পদ্ধতিতে কি হয়, সব থেকে বেশি জলের অপচয় হয়। তারপর রয়েছে বলয় পদ্ধতি, জমিতে যে গাছের গোড়াতে কি হয়, গোল আকারে একটা বলয় করা হয়, সেটাকে বলা হয় বলয় পদ্ধতি। তারপর রয়েছে ফোয়ারা পদ্ধতি, ফোয়ারার মতো জলসেচ করা হয়। তারপর রয়েছে বিন্দু পদ্ধতি, এটি সাধারণত যে মরু অঞ্চলে সব থেকে বেশি উপযোগী বিন্দু পদ্ধতি। তাহলে সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, মুক্ত বন্যা পদ্ধতিতে জলের অপচয় বেশি হয়, তারপর বলয় পদ্ধতিতে হয়, ফোয়ারা পদ্ধতি এবং বিন্দু পদ্ধতি, এটা হচ্ছে সবচেয়ে বেশি থেকে কম। নেক্সট, আপনারা যারা WB SLST জিওগ্রাফি মক টেস্ট প্রিপারেশন নিতে চান তারা এই মক টেস্ট গ্রুপে জয়েন হতে পারেন। এটি একটি পেড গ্রুপ। এখানে টপিক অনুযায়ী মক টেস্ট নেওয়া হয়, সিলেবাস অনুযায়ী। সপ্তাহে 2 দিন মক টেস্ট নেওয়া হবে। মক টেস্ট প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়। টেস্ট দেওয়ার পর বিস্তারিত জানতে এই নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ।